দায়িত্ব পালনকালে জনগণ যেন দুর্ব্যবহারের শিকার না হয়, এসএসএফকে প্রধানমন্ত্রী। এখন থেকে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হবে, জানালেন শিক্ষামন্ত্রী। এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন তথ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকে এসএসএফকে বিশেষভাবে নজর রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর আমার সবচেয়ে বেশি নির্ভরতা। তাই নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেজন্য উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য এসএসএফ এর প্রতি আহ্বান জানান তিনি। এ সময় এসএসএফ এর দীর্ঘ পথ চলার সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আর্থ-সামাজিক অবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে নিরাপত্তা ব্যবস্থায় বহুমুখী চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় এসএসএফকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে। একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিকদের জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করেই এসএসএফকে তাদের নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। আমি মনে করি এই ধরনের পরিস্থিতিতে সুষ্ঠু এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে এসএসএফ এর কর্মদক্ষতাও প্রতিভাত হয়ে ওঠে। এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বিভিন্ন শিক্ষা বোর্ডের মধ্যে বিদ্যমান প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একক প্রশ্ন সারা বাংলাদেশে আমরা একক প্রশ্ন এবার পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না, এটা হয় না। আপনি ও লেভেল এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন উত্তর ভিন্ন হয় না, সেই জন্য আমরা এটা করেছি, ভালোর জন্যই করেছি। একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সরকার সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশে বিভিন্ন কর্মসূচি চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব উদ্যোগের অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণী থেকে লার্নিং উইথ হ্যাপিনেস কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এই কার্যক্রম অন্যান্য শ্রেণীতেও সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি। বহু বছর পর নির্বাচিত সরকার আমাদের হাতে আগামী শিক্ষাবর্ষতে এই বই চালু করার ক্ষেত্রে সময় হাতে সংক্ষিপ্ত, যার কারণে প্রাথমিকভাবে আমরা ক্লাস 6 থেকে শুরু করছি। পরবর্তী বছরগুলোতে 6 এর পরে 7, 8 এবং এভাবে আমরা সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ লার্নিং উইথ হ্যাপিনেসকে ইন্টিগ্রেট করব। আমরা দেখছি সংস্কৃতি নিয়ে কিছু প্রশ্ন এসেছে। সাধারণত দেখুন, সংস্কৃতির ভিতরে কিন্তু আমাদের আবহকালীন যে ঐতিহ্য রয়েছে, রাষ্ট্রীয় জাতীয় যে সংস্কৃতি রয়েছে, সবকিছুকে ধারণ করায় এবং এটি একক কোনো বিষয় না। এখানে যেমন একদিকে সঙ্গীত বা নৃত্য রয়েছে, একই সাথে কিন্তু আমাদের বই পড়া হতে পারে, সুন্দর হাতের লেখা হতে পারে, আবৃত্তি হতে পারে, কবিতা পড়া, গল্প লেখা, বিতর্ক প্রতিযোগিতা, আর্টস, এই প্রত্যেকটাই কিন্তু সংস্কৃতির অন্তর্ভুক্ত।
কল্যাণ রাষ্ট্র গঠনে সরকার প্রয়োজনীয় সব সংস্কার করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কর্মশালায় যোগ দিয়ে তিনি কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার। বাংলাদেশের সকল নিবন্ধিত গণমাধ্যমকে এক প্ল্যাটফর্মে আনতে পারাই সেই সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে জানিয়ে রাখছি যে আমরা আমাদের এই সরকার নির্বাচনে যাওয়ার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানো নির্মাণ প্রকল্পেরই অংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা জানান। বলেন, বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের সময় বিভিন্ন প্রয়োজনে অতিরিক্ত মাটি ভরাট করতে হয়। কাজ শেষে চুক্তি অনুযায়ী ঠিকাদার সেই অতিরিক্ত মাটি অপসারণ করে। এটি সেতু নির্মাণ কাজের স্বাভাবিক ও পরিকল্পিত একটি অংশ বলেও জানান তিনি। এ সময় মেট্রো রেলের পিলারে পোস্টার লাগানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, এই ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও নগরের সৌন্দর্য নষ্ট করছে। মাটিগুলি প্রাথমিক পর্যায়ে সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরেই সরানো উচিত ছিল, কিন্তু সেটা সরানো হয়নি। এখন সরানো হচ্ছে বিধায় এইটা আমরা ওই কাজের সাথে সিমিলার মনে করছি না, মনে করছে ভিন্ন কিছু করে মাটি টাটি বিক্রি করে কেউ হয়তো কোনো গোষ্ঠী লাভবান হচ্ছে। এই মাটি সরানো তার অংশ না, এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ। যদিও দেরি হওয়ার ফলে এখন সেটাকে মনে হচ্ছে মূল স্থাপনা জন্য ঝুঁকি হয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে মাটি সরানো হচ্ছে। এটা হলো আসল জায়গা। জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ECOSOC 2026 সালের আয়োজনে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি, নারীর ক্ষমতায়ন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করছে। একই দিন তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নেন। সেখানে শান্তি প্রতিষ্ঠায়, সংঘাত প্রতিরোধ ও পুনর্গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। জাতিসংঘ ও শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের নারী শান্তি রক্ষীদেরও প্রশংসা করেন তিনি। সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের দুর্ভোগ এবং বৈশ্বিক মানবিক অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পবিত্র দায়িত্ব উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে সেনাবাহিনীকে গড়ে তোলা হবে। সকালে চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ৯০তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে সেনাপ্রধান বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর ওপর নির্মাণাধীন দুটি সেতু পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আজ উপজেলার ইছাপুরা এলাকায় নির্মাণাধীন ইছাপুরা সেতু এবং নগরপাড়া এলাকায় নগরপাড়া কায়েতপাড়া সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটি কুচক্রী মহল নানাভাবে চেষ্টা করেছে যেন এসব সেতুর নির্মাণ কাজ বন্ধ থাকে। তবে সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, তাই চলমান ও অসমাপ্ত সকল উন্নয়ন কাজ দ্রুত শেষ করা হবে। এ সময় তার সঙ্গে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সরকার বিশ্বাস করে এলাকার উন্নয়ন হলে, মানুষের উন্নয়ন হলে আগামী দিনে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারবো। লালমনিরহাটে পারিবারিক বিরোধে হত্যাকাণ্ডের শিকার শিশু নন্দিনী রায়ের বাড়ি পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে আদিতমারি উপজেলার ফলিমারি গ্রামে গিয়ে নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এর আগে গত সোমবার শিশু নন্দিনী নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় 2 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে যে জড়িত তাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং সে যতটুকু আমি শুনেছি যে সে স্বীকারোক্তি দিয়েছে যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে। আমরা আশা করি আরো কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে, এটি যখন এসে যাবে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা হবে। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় 6 লাখ টাকা মূল্যের 20 কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার নাইটেংপাড়া সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে একটি 14 দফা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হোয়াইট হাউসের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, চুক্তিটি শর্ত সাপেক্ষ বা পারফরমেন্স ভিত্তিক কাঠামোয় কার্যকর হবে। সমঝোতা অনুযায়ী উভয় পক্ষ ও তাদের মিত্ররা সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে এবং একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাবে। চুক্তিতে ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ ধাপে ধাপে প্রত্যাহারের কথা বলা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার অঙ্গীকারও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এবং দেশটির পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় থাকবে। এছাড়া ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে $300 বিলিয়ন একটি তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে। চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে 2 দেশকে 60 দিনের সময় দেয়া হয়েছে। ইসরায়েলে আবারও বড় ধরনের বিক্ষোভ করেছে আলট্রা অর্থোডক্স ইহুদিরা। বাধ্যতামূলক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তি এবং আটক যুবকদের মুক্তির দাবিতে বুধবার দেশটির বেইত লিদ সামরিক কারাগারের সামনে শত শত বিক্ষোভকারী অবস্থান নেন। বিক্ষোভকারীরা সরকারের সামরিক নীতির বিরুদ্ধে স্লোগান দেন এবং আটক ধর্মীয় শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগার ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘদিন ধরে ইসরায়েলের আলট্রা অর্থোডক্স যুবকরা ধর্মীয় শিক্ষা ও উপাসনায় নিয়োজিত থাকার কারণে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি পেয়ে আসছিলেন। তবে গাজা ও লেবানন সীমান্তে চলমান সংঘাতের কারণে সেনা সংকট দেখা দিলে সরকার সেই বিশেষ সুবিধা বাতিল করে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে।
মাঠের বাইরের কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীদের বেতন 50% বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিসিবি পরিচালক সাইদ ইব্রাহিম জানিয়েছেন, এই উদ্যোগ মাঠে ক্রিকেটকে সচল রাখতে নিরলসভাবে কাজ করা কর্মীদের অবদানের স্বীকৃতি। তার মতে, ক্রিকেট শুধু খেলোয়াড়দের নয়, এর সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। এডহক কমিটির দায়িত্ব নেয়ার সময় দেয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। বোর্ড বলছে, ক্রিকেটের সঙ্গে যুক্ত গ্রাউন্ডসম্যান, পরিচ্ছন্নতা কর্মী ও অন্যান্য সহায়ক কর্মীদের জীবনমান উন্নয়নেও ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়া হবে। চোখে অ্যাসিড হামলার ভয়াবহ ক্ষত নিয়ে জীবনযুদ্ধে ফিরে আসা ইওয়ানে উইসা এবার লিখলেন নতুন ইতিহাস। তার হেড থেকে আসা গোলে বিশ্বকাপে প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে 1-1 গোলে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্টও অর্জন করেছে আফ্রিকার দেশটি। ম্যাচের 50তম মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে সমতা ফেরান 29 বছর বয়সী উইসা। মাত্র 5 বছর আগেও অ্যাসিড হামলায় দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় ছিলেন এই ফুটবলার। দীর্ঘ চিকিৎসা ও মানসিক সংগ্রাম পেরিয়ে আবারও ফিরেছেন মাঠে, আর এবার উপহার দিলেন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। অন্যদিকে জোয়াও নেভেসের গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। ম্যাচের আগে প্রয়াত সতীর্থ দিয়েগো জোতার স্মৃতিও স্মরণ করে পর্তুগিজ দল। তবে শেষ পর্যন্ত উইসার ঐতিহাসিক গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দায়িত্ব পালনকালে জনগণ যেন দুর্ব্যবহারের শিকার না হয়, এসএসএফকে প্রধানমন্ত্রী। এখন থেকে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হবে, জানালেন শিক্ষামন্ত্রী। এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন তথ্যমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।